প্রত্যেকটা কাজের পিছনে একটা ছোটখাটো ব্যাকগ্রাউন্ড থাকে। এই ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে আমাদের সাথে আকিজ ভেঞ্চার থেকে মৌলানা সাইফুল্লাহ, মুফতি সাইফুল্লাহ সাহেব যোগাযোগ করেন কিছুদিন আগে যে তাদের কাছে একটি হিউজ ফান্ড আছে, মজুর 1 টাকা করে যে ক্রাউড ফান্ডিং হচ্ছে, সেই ক্রাউড ফান্ডিং থেকে তারা একটা ডোনেশন বিভিন্নভাবে পাঠিয়েছে। সেটার ব্যাপারে কোনো লিগ্যাল অথরাইজড ওয়ে আছে কিনা টাকাটা পাঠানো। তো এমন সময় আমাদের সকলের পরিচিত হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের কাজ আমরা সবাই দেখেছি। মাশাআল্লাহ, তাদের কাজের সিস্টেম এবং কাজের সবকিছুই আমরা খুব ভালোভাবে কাছ থেকে জানি। এর মধ্যে আরো অর্গানাইজেশন যারা কাজ করছেন, যেমন মাস্তুল আছে, হাফেজজি সেবা সংস্থা আছে, আমাদের তাকওয়া ফাউন্ডেশন সহ আরো অন্যান্য অর্গানাইজেশন আছে, তারাও কাজ করছে। তো আমরা তখন রাজ ভাইয়ের সাথে আমি আলোচনা করি, তাদের যে মহাপরিচালক আছেন, তখন ওনার সাথে আলোচনা করে আমি ওনাকে একটা কথা বলি যে ভাই, আপনি যদি রাজি হন তো আমরা একটা অনুষ্ঠান করতে পারি, যে অনুষ্ঠানটি আমরা বিশ্বের কয়েকটি অর্গানাইজেশন এবং বিভিন্ন ব্যক্তি বর্গকে শরিক করে আমরা সরকারের কাছে এটা নিয়ে আবেদন জানাবো যে আমাদের একটি লিগ্যাল প্রসিডিউর বা একটা উপায় দেওয়া হোক। তো আল্লাহ তাআলার কি রহমত, রাজ ভাই বলছেন ভাই আমিও এই একটা প্রোগ্রাম নিয়ে এগোচ্ছি বা আমিও চেষ্টা করছি, চলেন আমরা একসাথে কাজটি করি। তো আমরা জানি যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন বা সংস্থা মানবাধিকার বা মানব নিয়ে কাজ করে, যেমন সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করে, তাদের সবার একটি কমন গুণ আছে, সেটা হচ্ছে কি উদারতা। তো উদারতার দিক থেকে আমরা তো ফিলিস্তিন আমাদের একক না, এবং ফিলিস্তিনের ব্যাপার আমাদের একক না, এবং এই ধরনের যত ক্রান্তি লগ্ন আসবে এটাও আমাদের একক না। সব সংগঠনের একসাথে মিলে আমরা কাজ করার উদ্যোগে তখন এই সেমিনারটি আমরা ওপেন সবার জন্য করার পরে দেখা যাচ্ছে যে এটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে এটা হইতে পারে আগামীর অর্গানাইজেশনদের জন্য একটি ওআইসি বা ইউনাইটেড নেশনের মতো একটা প্ল্যাটফর্ম। তো যখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা এটাকে আরেকটু অর্গানাইজ ভাবে করার জন্য আমরা সকলকে পাশে নিয়ে একসাথে একটা পরামর্শের মাধ্যমে আমরা এটা করব। তো আসলে আমাদের মেইন যেই সেটা হচ্ছে যে আমরা যখন কাজের উদ্যোগটি নিই যে আমরা একসাথে কাজ করব, তখন আমরা 20 তারিখের একটি ডেট দিয়ে আমরা এই কাজটা দাওয়াত শুরু করি। আল্লাহ তাআলার ইখলাসের হয়তো বরকত রাজ ভাইয়ের এবং অন্যদের, যে আমাদের সর্বপ্রথম দাওয়াত ইন্টারন্যাশনাল ব্যক্তিদের মধ্যে আমরা যাকে দেই সে হচ্ছেন চিফ মান্ডেলা, নেলসন ম্যান্ডেলার গ্র্যান্ডসন, এবং এখন দুনিয়াতে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন টু রিপ্রেজেন্ট দ্য ফিলিস্তিনি কোজ। এবং উনি এমপি সাউথ আফ্রিকার, এবং এএনসি যে অর্গানাইজেশন আছে সবচেয়ে বড় দল এবং যে সরকারি দল, সে সরকারি দলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উনি সেক্রেটারি। এবং উনি কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং দুইবার উনি স্মার্ট ফ্লাটিলা যে আছে সেটার মধ্যে উনি শরিক হয়েছেন। তো ওনাকে যখন আমি দাওয়াত দিলাম, তখন উনি সর্বপ্রথম দাওয়াত অ্যাকসেপ্ট করে উনি বললেন যে আমি এখানে উপস্থিত হতে চাই। তো ওনার পরে আমরা আরো কয়েকটি অর্গানাইজেশনকে আমরা চিঠি দিয়েছি, যেমন বাজনাস আছে ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ার এআইসিটি আছে, এবং সরকারি বেসরকারি কিছু অর্গানাইজেশনকে। তখন তারাও খুব ইন্টারেস্ট শো করার পরে আমরা রাজভাইয়ের সাথে পরামর্শ করি যে আমরা এটাকে ইন্টারন্যাশনালি একটা সিস্টেমে করতে গেলে আমরা সকল অর্গানাইজেশন যারা আমরা করতে যাচ্ছি একসাথে, আমরা একসাথে বসবো, এটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা সুন্দর ডেট এবং সুন্দর একটা ভেনিউ এবং সুন্দর একটা আরো সুন্দর গুছানো এবং মানে লিস্টেড কার্যক্রমগুলো সবাই মিলে ইনশাআল্লাহ রিপ্রেজেন্ট করবো। মোর দেন $1 ট্রিলিয়ন ইয়ারলি মুসলমানদের জাকাত, সাদাকা, মান্নাত, ওয়াকফ, ফিদিয়া, ফিতরা ফান্ডে পুরো ওয়ার্ল্ড ওয়াইড জমা হয়। এই 1 ট্রিলিয়ন কোনো দিক দিয়েই বাই এনি আদার রিলিজিয়াস অর্গানাইজেশন বা এনি আদার রিলিজন যার পিপল আছে তাদের দ্বারা কোনোদিন এটা বিট করা সম্ভব হয়ে ওঠে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এরকম একটি প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মের আন্ডারে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো ধরনের ক্রান্তি লগ্নে বা যে কোনো ধরনের দুর্যোগে আমরা বাংলাদেশ সহ দুনিয়ার যত মুসলমান যে কোনো ধরনের অর্গানাইজেশন যারা আছে তারা আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো সেটা আমাদের দ্বিতীয় ব্যাপার। তৃতীয় হচ্ছে আজকে অনেকে উদ্বেগ প্রকাশ করেছে যে পুশিনের ব্যাপারটা। তো সেই পুশিনের ব্যাপারটা হতে পারে আমাদের আজকের এই সেমিনারে আসলে রিসেন্ট ইস্যুতে এটা একটা টপিক, অবশ্যই এটা নিয়ে আমরা আলাপ করব এবং এটা নিয়ে যত দ্রুত সম্ভব আমরা সরকারের সাথে বসে কাজ করব। এখানে আমরা কতগুলো প্রস্তাবনা রেখেছিলাম, এই প্রস্তাবনাগুলো যদি রাজবে অনুমতি আমি একটু প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। প্রেজেন্ট করতে পারি ভাই? এই একটু ছোট আমি একটু পড়ি। এটা হচ্ছে যে প্রথমে আমরা এটা চেয়েছিলাম যে যতগুলো অর্গানাইজেশন আছে এই নিয়ে যারা প্রেজেন্ট করছে ফিলিস্তিনের কোজকে, তারা সবাই এখানে একসাথে থাকবে। তবে আমরা শুধু এটাকে স্পেসিফিকলি ফিলিস্তিনি বা ফিলিস্তিনের প্রবলেম বা প্রোগ্রাম নিয়ে আমরা এটাকে হাইলাইট করব না। এটা আমাদের ফিলিস্তিন অবশ্যই আছে, কিন্তু একই সাথে আমরা ইন্টারন্যাশনাল সকল যে বিষয়াদিগুলো আছে, যেসব কার্স ল আছে, কার্স ল আসলে কি? কার্স ল হচ্ছে, এখানে আমি যদি আপনাকে একটু দেখাই,
এখানে দেখেন আমাদের যেই অর্গানাইজেশন যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই এই জায়গাতে সবাই কমন ভাবে আমরা মানে আমাদের হার্ট করা হয় সেটা কি, নো বর্ডার শুড ব্লক এ কিওর। মানে হচ্ছে যে কোনো একটা মানুষ সে এখন ক্রাইসিস আছে, হেলথ ক্রাইসিস, যেমন সুদানে আপনি খাবার দেন, তার খাবারের থেকে বেশি দরকার হচ্ছে তার চিকিৎসা। আমরা সুদানে দেখেছি কিছু মহিলা তাদের পেটের মধ্যে কাপড় বেঁধে রাখছে, তো আমরা কাছ থেকে যখন জানতে গেছি তারা খুব পর্দানশীল, তো যাই হোক খুব কাছ থেকে জানার পর শুনলাম যে তার পেটের এক পাশে কাটা, নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়ার ভয়ে সে এখানে লাগায় রাখছে। র ভেড়া বা ছাগলের চামড়া এখানে লাগাইছে যেন এটা কোনোভাবে কি করা হয়, একটু রক্ত থামানো বা ব্লক করা যায়। তো আজকে এখানে আপনি যদি কাজ করতে চান, পুরো দুনিয়া আপনার পিছনে লেগে যাবে যে ভাই আপনি কেন এখানে কাজ করবেন, কেন আপনার এটা করতে, আপনার ফান্ড কোথা থেকে আসছে, আপনার সবকিছু কোথা থেকে আসছে। এই জিনিসটা কোনো বর্ডার বা কোনো ল আমাদের ব্লক করতে পারবে না। দ্বিতীয়, নো স্যাংশন শুড ফ্রিজ এ লাইফ সেভিং ট্রান্সফার। এখন কথার কথা, আমার এখানে $1 মিলিয়ন আছে বাংলাদেশে, যেটা আমি গাজাতে বা যেটা আমি সুদানে বা যেটা আমি এখন গতকালকে ভুটানের আর্থকুইকে পাঠাতে যাচ্ছি বা তুর্কির আর্থকুইকে আমরা পাঠিয়েছি বা পাঠাচ্ছি, সেখানে এখন চলে আসছে IMF এর স্যাংশন, যে বাংলাদেশ এজ এন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, there will be no chance or any legal law to transfer this amount to that country. কেন? কারণ IMF এর আমরা অন্তর্ভুক্ত, আমরা IMF এর থেকে লোন নিয়ে চলি। সো হাউ ইজ দ্যাট পসিবল দ্যাট আমাদের মতো গরিব দেশ একটা ফান্ড রেজ করে আমরা তাদেরকে পাঠাচ্ছি, তো এটা IMF দিচ্ছে না। তো কেন এই স্যাংশন থাকবে আমাদের উপরে বা আমাদের ফান্ডের উপরে বা এনি কান্ট্রির ফান্ডের উপরে, যে IMF এর কারণে বা তার নিজস্ব সরকারি লোকাল পলিটিক্সের কারণে বা পলিসির কারণে আমাদের এই ফান্ডটা তার কাছে পৌঁছাচ্ছে না এবং এই ফান্ডের দ্বারা সে উপকারিত হতে পারছে না স্যাংশনের কারণে। নো ব্যুরোক্রেটিক অবস্ট্রাকশন শুড স্ট্রাইভ এ চাইল্ড। আমরা সবাই জানি ব্যুরোক্রেসি কাকে বলে। ব্যুরোক্রেসি এমন একটি সংগঠন প্রত্যেকটা দেশের, যার দ্বারা সেই দেশের ভবিষ্যৎ নির্ণয় করে। তারা ভবিষ্যৎ না শুধু, তারা তার পাস্ট, প্রেজেন্ট এবং ভবিষ্যৎ, ফিউচার সবকিছুকে তারা কন্ট্রোল করে। একটা কান্ট্রির পাস্ট কেমন ছিল সেটা আপনি জাজ করতে পারবেন তার ব্যুরোক্রেসির পলিসি দিয়ে, সে এখন কেমন রান করছে সেটাও তার পলিসির কারণে, ভবিষ্যতে কেমন রান করবে সেটাও তার পলিসির কারণে। তো সেখানে এখন যেটা হচ্ছে, কথা বাংলাদেশে আমরা অর্গানাইজেশন আছি, একটা অর্গানাইজেশন একটা রেজিস্ট্রেশন নিতে গেছে, তার এখন জিন্দিগিটা শেষ হয়ে যায়, এটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে। এটা কি কোনো ইন্টারন্যাশনাল ল আন্ডারে পড়ে, নাকি এটা কোনো সাংবিধানিক কোনো নিয়মের মধ্যে পড়ে? আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবে, আপনারা তাদের চ্যালেঞ্জ করতে পারেন যে দেখবেন যে এটা লিটারালি মেড আপ, দেয়ার ওন মেড আপ স্টোরিজ এন্ড লস। এটা কি তারা নিজস্ব ব্যুরোক্রেসির যে পলিসি আছে তাদের এটাকে হার্ড করে, তাদের এটাকে আরেকটু ঘুরায় মানুষকে কষ্ট দেওয়ার, মজা নেওয়ার একটা পন্থা তারা তৈরি করেছে। একই সাথে একটা ফিস, একটা অর্গানাইজেশন রেজিস্ট্রি করতে আমার সর্বোচ্চ ফিস থাকতে পারে ধরেন $1,00,000 সরকারি ফিস, সেখানে আমি সরকারকে পে করছি অলমোস্ট মোর দেন, মানে আপনার কোনো অর্গানাইজেশন 10-15 লাখ টাকা। কি জন্য? কারণ তাকে হাদিয়া দিতে হচ্ছে, তাকে এটা দিতে হচ্ছে, তাকে ওটা দিতে হচ্ছে। এটা যেমন একটা ব্যুরোক্রেটিক আমাদের অবস্ট্রাকশন আছে, তো সেই ব্যুরোক্রেটিক অবস্ট্রাকশন ব্যাপারে আমরা আলাপ করব। নো ল শুড এভার বি প্রিজার্ভ এট দ্য কস্ট অফ হিউম্যানিটি। দুনিয়াতে আপনি ইসলামকে যদি দেখেন, ইসলামের থেকে অর্গানাইজ কোনো কিছু দুনিয়াতে এক্সিস্ট করার বিষয়। আপনি যত চেষ্টা করেন দেখেন না কেন, আপনি হতে পারেন ভিন্ন ধর্মী, আপনি হতে পারেন ভিন্ন মতবাদের, বা আপনি হতে পারেন ভিন্ন কোনো প্রিন্সিপালসের উপরে আপনার লাইফকে গড়ে তোলা একজন মানুষ, কিন্তু আপনি যদি at the end of the day আপনি কোথাও যে ঠেকে যান, সেখানে দেখবেন যে the only religion who can open that specific door is Islam. এত অর্গানাইজড এবং এত সুন্দর করে ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছে। তো সেখানে আমরা এমন ক্রিটিক্যাল আছে যে আপনি যদি শুকরের গোশত খেতে হয়, সেখানে ইসলাম আপনাকে জায়েজ করে দিবে একটা সার্টেন পয়েন্টে গিয়ে। আপনার মদ খাওয়া জরুরি হয়ে গেছে একটা পয়েন্টে গিয়ে, সেখানেও ইসলাম দেখবেন আপনাকে অ্যালাউ করে দিবে যে আপনার লাইফের জন্য হলো আপনি সেটাকে গ্রহণ করতে পারছেন। আপনার এমন হারাম কিছু করতে হচ্ছে যেটা ইসলাম কোনো মতেই গ্রহণ করে না, কিন্তু একটা আপনার লাইফ ডেথ সিচুয়েশন ইসলাম সেখানে নরম হয়ে যাচ্ছে যে না ঠিক আছে, আপনার লাইফ বাঁচানোর জন্য আপনি কাজটি আপনাকে করার অনুমতি দেওয়া হচ্ছে, স্পেসিফিক এই কাজ রিলেটেড আপনাকে সেফ বা আপনার লাইফকে বাঁচানোর জন্য বা কারো লাইফকে বাঁচানোর জন্য। সেইখানে দুনিয়াবি ল বা ব্যুরোক্রেটিক ল এমন কি যেটা আমাদের মানবিক সহায়তাকে পৌঁছাতে তারা বাদ হয়ে দাঁড়াবে, এটা কোনোদিনও মেনে নেওয়া বা এটা কোনোদিনও মেনে নেওয়া যেতে পারে না। আবার আমরা এতদিন যে মেনে নিয়েছি, এটা এজন্য মেনে নিই যে আমরা তাকে সমর্থন জানাই, আমরা এজন্য হয়তো মানতে বাধ্য হয়েছি যে আমাদের এটার কোনো আল্টারনেট ওয়ে ছিল না, আমাদের আল্টারনেট কোনো ঐক্য শক্তি ছিল না যেটা দিয়ে আমরা সরকার বা এই ব্ল্যাক বা এই কার্স লর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের উপস্থিতি আমাদেরকে সেই শক্তিতে এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি শক্তিশালী করে তুলছে বলে আমি মনে করি। তো আমরা সবাই আজকে আমাদের সকল বিষয়গুলো যদি সামনে রেখে আমরা সেই সেমিনারকে সাকসেস করতে পারি, আল্লাহ তাআলা যদি সহায় হন, অবশ্যই সহায় হবেন, কারণ আমরা সবাই আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ। দুনিয়াতে মানুষ
দুই রকম রিপ্রেজেন্টেটিভ আমরা কাছ থেকে দেখে থাকি। এক ধরনের রিপ্রেজেন্টেটিভ যারা আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ হন, আরেকটা হচ্ছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্রেজেন্টেটিভ হন। আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সেই সকল ব্যক্তি যারা হিউম্যানিটেরিয়ান কজ নিয়ে কাজ করে। আপনারা জানেন যে হাদিসে কুদসি আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে এক বান্দাকে যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়া নাই, আমি পিপাসু, তুমি আমাকে পানি দাও নাই। তো বান্দা অবাক হয়ে বলবো, আল্লাহ এটা তো সিস্টেমের বহির্ভূত কাজ, আমি কিভাবে তোমাকে খাওয়াতাম, কিভাবে সেবা দিতাম? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি অমুক বান্দাকে, উনি ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাওয়া নাই, বা অমুক অসুস্থ ছিল, তাকে তুমি ইয়াদাত বা সেবার জন্য যাওনি। তার মানে কি, আল্লাহ তাআলা নিজে এটা রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ তাআলা রিপ্রেজেন্টেটিভ আমি। আল্লাহ তাআলা হচ্ছে মানুষকে খাওয়ান, মানুষকে সুস্থতা দান করেন, মানুষকে সব ধরনের অভাব সে পূরণ করেন। আমি কতটাই ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সেই কাজটি করাচ্ছেন। তো আমি তো আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ। তো আমি কেন এই কাজ থেকে বা এই ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হব? আর আমি কেন এটাকে এটাকে এই বাধা বিপদ থেকে আমরা কেন সরাতে পারবো না, বা আমরা কেন ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে কাজ করতে পারবো না? সেই জন্য আমাদের একত্রিত হওয়া। আমরা সকলে ইনশাআল্লাহ আমরা ঐক্যমতের সাথে, ঐক্যতার সাথে যদি আমরা এটা ভালো কিছু করতে পারি, এইটা সেমিনারটা হবে ইনশাআল্লাহ আমাদের আগামীর মুসলমান বা সেই ডিসক্রিমিনেটের আন্ডারে পড়া সেই সব অর্গানাইজেশন, যারাও হয়তো একদিন আমাদের ব্লু পাসপোর্ট, যেটা ইউএন এর কাছে থাকে, একটি বইয়ের মধ্যে আপনার একটা ছবি স্টাপলারের মাধ্যমে আপনি তাকে দিয়ে দিলে দুনিয়ার যে কোনো দেশে আপনি চলে যাবেন হিউম্যানিটেরিয়ান কোর্সের নাম দিয়ে। আমাদেরও হতে হবে এমন পাসপোর্ট, আমাদেরও হতে হবে এরকম যাওয়া আসার ব্যবস্থা, আমাদেরও হতে হবে এরকম ট্রান্সফার, হিউম্যানিটেরিয়ান এইড ট্রান্সফারের সেই ট্রান্সপারেন্সি ব্যবস্থা, আমাদেরও হতে হবে সেই সকল ফ্রিডমের আন্ডারে আমাদের অর্গানাইজেশনকে দিতে হবে সেই সব অ্যাক্সেস, যেন আমরাও সেই সব জায়গায় বা সেই সব জায়গাতে, সেই সব দেশে, সেই সব মানুষের পাশে দাঁড়াতে পারি যারা এই ডিজাস্টার বা এই ধরনের ক্রান্তি লগ্নে দিয়ে সময় পার করছেন। তো আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের মত এবং প্রকাশ করব, এবং কিভাবে এই সুন্দর অনুষ্ঠানটাকে আমরা ইনশাআল্লাহ সাকসেস করতে পারি সেই জন্য আমরা সবাই আমাদের মতামত, এবং ইনশাআল্লাহ আমরা সবাই ইনফরমেশন এবং আরো যার কাছে যে ধরনের নলেজ আছে সেটা দিয়ে আমরা সবাইকে সহযোগিতা। জাযাকুমুল্লাহ খাইর। সকল ডার্ক আইন দ্বারা আমরা বোঝাতে পারছি যে বাংলাদেশে কিছু অর্গানাইজেশন আছে, যেমন ইউএন বা ইউএন এর সাথে সংযুক্ত যে কোনো অর্গানাইজেশন, তাদের ফান্ডের কোনো ট্র্যাক বাংলাদেশ সরকার রাখতে পারে না। কেন রাখতে পারে না? কারণ তাদের কাছে অথরিটি আছে যে তারা এতটুক ফান্ড তারা বিদেশ থেকে এনে তারা দেশের উন্নয়নের কাজে বা অসহায় মানুষের পাশে তারা দাঁড়াতে পারবে। কিন্তু এই অ্যাক্সেসটা আমার আপনার নাই। কারণ কি, এটাকে একটা ডার্ক ল তারা বানায় রাখছে, আমি উপরে আপনি নিচে, একটা সিস্টেম যে আপনারা একটা অর্গানাইজেশন। অথচ যদি আপনি খেয়াল করে দেখেন, দুনিয়াতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউটর মুসলমান। যদি আমি শুধু ইসলামিক মানে পার্সপেক্টিভ দেখে থাকি, সবচেয়ে বেশি কন্ট্রিবিউটর আমরা। ইউএন এর সব অর্গানাইজেশন মিলে মনে হয় না আমাদের থেকে বড় বাজেট তাদের আছে। $1 ট্রিলিয়ন, $1 ট্রিলিয়ন আমাদের থেকে বড় বাজেট মনে হয় না অন্য কোনো অর্গানাইজেশন আছে। তা আমাদের কাছে কেন এই ডিসক্রিমিনেশন থাকবে? আমরা কেন এই বৈষম্যর শিকার হব? যে ঠিক আছে, এরা অর্গানাইজেশন, এদের মতো আজকে ইউএন এর যাদের পার্টনার আছে তারা যখন মন চায় তখন প্লেন নিয়ে ওইখানে চলে যাচ্ছে, যখন মন চায় ত্রাণ নিয়ে চলে যাচ্ছে, যখন মন চায় তারা মানুষ নিয়ে চলে যাচ্ছে। তো এই ধরনের যে ডার্ক লো আছে, এটা তো একটা অফিসিয়াল হলো, আর একটা আনঅফিসিয়াল ডার্ক লো। সেটা কি? যেমন রাজভাইরা বা গাজী ইয়াকুব ভাই আছেন, বা মাস্তুয়ালের মুফতি নুরুল ইসলাম ভাই আছেন, বা কামরুজ্জামান, ওনারা একটা এইড নিয়ে তারা মিশরে পৌঁছালো, মিশর এয়ারপোর্ট তাদের ব্লক করে দিল। কেন? কারণ তারা বলতেছে আমাদের দেশের ল এটা নাই। এখন এই লটা যে তাদের আছে বা কি নাই, এটার কোনো প্রুফ তারা আপনি কি চাইতে পারবেন তাদের কাছে? কেন চাইতে পারবেন না? কারণ এটা তাদের মন মর্জি, তারা আপনাকে অ্যাক্সেস দিবে না শেষ। তারা যদি আপনাকে দেখাতে চায় দেখাবে, তারা না দেখাতে চাইলে বলবে আমরা দেখাবো না, আপনি কে এটা দেখার। কিন্তু আমাদের যখন একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে রেজিস্টার্ড থাকবে সব এই ব্ল্যাক ল গুলা, যে মিশরে যাওয়ার জন্য এই ফলো করতে হবে, টুপি পাতায় থাকতে পারবে না, দাড়ি বড় হইতে পারবে না, বা দাড়ি থাকতে পারবে, টুপি ছোট হইতে হবে, বা জুব্বা পরা যাবে না, বা পরা যাবে না, এরকম একটা ল, যেটা তাদের ডার্ক ল আছে, সেটা এখানে মেনশন থাকবে। তেমন ভাবে আপনার সৌদিতে কাজ করতে যাচ্ছেন, সৌদিতে হজের সময় অনেক দেশের অর্গানাইজেশন কাজ করে, আমরা কেন কাজ করতে পারি? তা আমরা সেখানে কাজ করব, আমরাও সেবা দিব হাজিদেরকে। তো সেই সেবার আন্ডারে সৌদির কি ল মানতে হবে? আচ্ছা, ফান্ডটা এরকম হইতে হবে। আচ্ছা ঠিক আছে, সকলের জুব্বা পড়তে হবে, এগল পড়তে হবে, রুমাল পড়তে হবে, সকলে আরবিতে কথা বলা জানতে হবে। ঠিক আছে, এই লটা আছে, এটাও রেজিস্টার হইতে হবে যে আমরা ওইখানে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে যে আমরা এই ক্যাটেগরির মধ্যে পড়ি, আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইন ও মানবতার সম্পর্ক। আইন মানবতার সেবায় নিয়োজিত হবে, কখনোই মানবতার মূল্য আইনকে ঊর্ধ্বে তুলে ধরা হবে না। মানে আমরা যত বড়ই, যত স্ট্রং কান্ট্রি হোক, যত হার্ড তাদের কনস্টিটিউশন হোক,
মানবতার ক্ষেত্রে মানবতার ক্ষেত্রে তার কোনো আইন বা কোনো কানুন এটাকে এর ঊর্ধ্বে যেতে পারবে না। সবসময় মানবতাকেই তার ঊর্ধ্বে দিতে হবে। এই জিনিসটা আমাদের সামনে, কোনো সীমান্তই রোগ নিরাময়ের পথ অবরুদ্ধ করতে পারবে না। এখন অনেক আমাদের কাছে স্টোরি আছে, আমার মনে হয় প্রত্যেকটা অর্গানাইজেশনই তার কাছে কিছু লাইভ এক্সাম্পল আছে এটা নিয়ে, সো এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। কোনো নিষেধাজ্ঞায় জীবন রক্ষাকারী আর্থিক স্থানান্তরকে আটকে দিতে পারবে না। আমরা সবাই এখন এটার মধ্যেই আছি, এবং এইটার থেকে বড় কোনো ক্রাইসিস আমাদের এখন রাইট নাও নাই, স্পেশালি দ্য ফিলিস্তিনি কজ। কোনো আমলাতান্ত্রিক বাধা কোনো শিশুকে ক্ষুধার্ত রাখতে পারবে না। যেমন কথার কথা, আমরা যখন উদ্যোগ নিলাম সকল এনজিও মিলে যে আমরা 1000 ফিলিস্তিনি শিশুকে বাংলাদেশে এনে ট্রিট করব, আমরা পারি নাই কেন? অনলি কজ ব্যুরোক্রেটিক এই এই কাস্ট লর কারণে। এছাড়া কিন্তু আমাদের কাছে অন্য কোনো লিগ্যাল বা ইলিগ্যাল অন্য কোনো চাপ আমাদের উপর ছিল না। অনলি আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে এসে এক ধরনের থ্রেট দিছে। আমার মনে আছে এখনো 3 জন এসপি আসছিল, আমাকে এক পর্যায়ে বলতেছিলেন যে আমরা তো কোনো সময় কারো অফিসে যাওয়া অভ্যস্ত না, আমরা সবসময় নিয়ে আসি। এখন সরকারের অবস্থা, আমাদের অবস্থা তো বুঝিনি, হ্যাঁ আমরা আসতে হয়েছে কষ্ট করে। আমি বললাম আমাকে নিতে হলে আপনাদের এমনি কয়েকজন আসতে হয়েছে, পূজা করতেও সময় লাগবে, লোকজন লাগবে। তো যাই হোক, তো এই জন্য এটা ব্যুরোক্রেটিক একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা তখন পার হয়েছে। এই জন্য এত বড় একটি সুন্দর কাজ আমরা, যেখানে সকল অর্গানাইজেশন তাদের অক্ষতাকে এবং বাংলাদেশে আমাদের যে কি পরিমাণ সালাহিয়াত আছে আমরা সেটাকে প্রুভ করতে পারতাম ওয়ার্ল্ডে, সেই জিনিসটা আমাদেরকে সরকারের আমলাতন্ত্র করতে দেয়নি। মানবতার মূল্য কোনো আইন কখনোই টিকিয়ে রাখা যাবে না। মানবতার মূল্য মানে আপনার এখানে মানবতাকে বাঁচানোর জন্য যে কোনো ধরনের আইন হোক, এটা যে কোনো ধরনের কান্ট্রির পার্সোনাল ল হোক বা ইন্টারন্যাশনাল ল হোক, এটা কোনো সময় মানবতা রিলেটেড কোনো জিনিসকে তারা রুখে দিতে পারবে না। অবাধ সার্বজনীন অধিকার, মানবিক প্রবেশাধিকার, সার্বজনীন অধিকার, মানে আপনার তুর্কিতে আপনার রিলিফের আর্থকুইক হয়েছে, এখানে 10টা 12টা 20টা অর্গানাইজেশন যাদের ক্যাপাসিটি আছে তারা ধরেন সবাই মিলে 500 কোটি টাকা উঠাইল। এখন তারা চাচ্ছে যে ওই দেশে গিয়ে এই কাজটা করবে, তাদের প্রবেশাধিকার জন্য এখন আপনি এম্বাসিতে গিয়ে ভিসা অ্যাপ্লাই করবেন, আপনার প্রোফাইল তারা দেখবে, এই দেখবে সেই দেখবে না। গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা দেশে, খাস করে আমাদের বাংলাদেশে এরা কিছু অর্গানাইজেশন তৈরি করে দিক, যাদের কাছে পাস থাকবে তারা বিভিন্ন দেশের এরকম ক্রাইসিসে তারা যেতে পারবে। ডার্ক আইন বাতিল, মানবতার শত্রু। এই যে ডার্ক আইন, এটা আমাদের মানবতার সবচেয়ে বড় শত্রু। এখন এই ডার্ক আইনের সুতা দিয়ে আজকে পুরো দুনিয়া মানবতা কামী বা মানবতার রিপ্রেজেন্টকারী সকল এনজিওকে তারা চাপে রাখছে। আপনি জানেন যে একটা দেশ তার সবচেয়ে বড় শত্রু কাকে ভাবে? তার হিউম্যানিটেরিয়ান এনজিওকে ভাবে, কারণ তার কাছে শক্তি আছে সেই সরকারকে ফালানোর বা সেই সরকারকে দাঁড়া করানোর। কথার কথা, আমরা লিটারেলি নোবডি ইন দ্য আইজ অফ দ্য ওয়ার্ল্ড, বাট আমাদেরকে অ্যাবডাকশন করলো, কিডন্যাপ করলো। যদি এই নিউজটা ভাইরাল হয়, 100% ওয়ার্ল্ডের সবগুলো অর্গানাইজেশন আমাদের জন্য আওয়াজ তোলা বাধ্য। কারণ কি, আমরা হিউম্যানিটেরিয়ান এনজিওতে এক ক্যাটাগরিতে পড়ি। কারণ এই জন্য সরকার কি করে দেখবেন, আপনার সবসময় কোনো একটা স্টোরি, কোনো একটা দেশের কোনো একটা হিস্টোরি ভাইরাল হলে বা কোনো একটা দেশের বর্বরতা ভাইরাল হলে, ভাইরাল হয় দুই মাধ্যমে, হয় সংবাদকর্মীর মাধ্যমে, না হয় এনজিও কর্মীর মাধ্যমে। যে কি, সিরিয়াতে 10 জন সংবাদকর্মীকে মেরে ফেলছে, ফিলিস্তিনে 10 জন সংবাদকর্মীকে মেরে ফেলছে, পুরো দুনিয়া কান্না করতেছে। ফিলিস্তিনের ওয়ার্ল্ড কিচেনের উপরে হামলা হয়েছে, পুরো দুনিয়া কান্না করতেছে। ফিলিস্তিনে 40,000 মানুষকে মেরে ফেলা হয়েছে, 10টা দেশ কান্না করতেছে, বাকি 90টা দেশ বসে আছে। এরকমই তো, নাকি না আরো ডিফারেন্স কিছু আছে? আমরা কিন্তু এটাই দেখতেছি, এরকমই তো হচ্ছে, এদের জন্য কান্না বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডার্ক আইন বাতিলের জন্য, এটা আমাদের মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই ডার্ক আইন। আইন মানবতার সেবা ইউজ করতে হবে। আইন মানবতার সেবাকে রুখে দেওয়া বা বাধা দেওয়ার জন্য তৈরি করা হয়নি। বিস্তারিত ঘোষণা এখানে পুরাটা আছে, বাংলায় আছে। মানবতার শত্রু আইন, যে আইন মানবতার বিনিময়ে টিকে থাকে তা মানবতার শত্রু আইন। যে আইন মানবতার বিনিময়ে টিকে থাকে তা মানবতার শত্রু আইন। একে অবশ্যই মানবতার শত্রু হিসেবে জনগণের সামনে উন্মোচিত করতে হবে, অভিশপ্ত করতে হবে এবং বাতিল করতে হবে। এটা হচ্ছে আমাদের সকল অর্গানাইজেশনের। আমরা যদি সেমিনারটায় সকলে পার্টিসিপেন্ট হই, তাহলে আমরা এই সব জিনিস নিজেরা উপস্থাপন করব, যে এই ডার্ক ল গুলো এই দেশে আমরা কাজ করেছি সেখানে পেয়েছি, বা এই ডার্ক লর কারণে আমাদের মানবতার যে সংস্থাগুলো আছে, মানবিক সংস্থা, তারা আমরা ইন্টারন্যাশনালি কাজ করতে পারছি না। মানবিক কার্যক্রমের মুক্তির নৈতিক ভিত্তি, নতুন বিশ্ব ব্যবস্থার জন্য একটি পরম ও আপোষহীন নৈতিক পরীক্ষা। সীমান্ত ও চিকিৎসা,
কোনো সীমান্তই চিকিৎসার পথ অবরোধ করতে পারবে না। চিকিৎসা সেবা ও জীবন রক্ষাকারী সামগ্রী সীমান্তের ঊর্ধ্বে একটি মৌলিক অধিকার। নিষেধাজ্ঞা ও আর্থিক স্থানান্তর। কোনো নিষেধাজ্ঞায় জীবন রক্ষাকারী আর্থিক স্থানান্তরকে আটকে দিতে পারবে না। ত্রাণ তহবিলের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। এই সবগুলো আমাদের দাবির মধ্যে। আমলাতন্ত্র ও শিশু ক্ষুধা। কোনো আমলাতান্ত্রিক বাধা কোনো শিশুকে ক্ষুধার্ত রাখতে পারবে না। খাদ্য সরবরাহ ও পুষ্টি সেবার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। আইন ও মানবতা। মানবতার মূল্য কোনো আইন কখনোই টিকিয়ে রাখা যাবে না। ডার্ক আইনগুলোকে মানবতার শত্রু হিসেবে চিহ্নিত ও বাতিল করতে হবে। অগ্নি পরীক্ষা। মানবিক কার্যক্রমের মুক্তি হলো উদীয়মান নতুন বিশ্ব ব্যবস্থার জন্য একটি পরম ও আপসহীন নৈতিক পরীক্ষা। বিকল্প বাস্তুতন্ত্র। আমাদের বেঁচে থাকা নিশ্চিত করতে সক্রিয়ভাবে একটি বিকল্প, অত্যন্ত দক্ষ এবং গভীর প্রভাব বিস্তারকারী নতুন ব্যবস্থা ও বাস্তুতন্ত্র গড়ে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের সেমিনারের মূল চাহিদা বা মূল উদ্দেশ্য। এটাকে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়িত করব। ব্রিটিশদের সময় একটি শিপ মানবাধিকার অনেক সামানপত্র নিয়ে, সাহায্য নিয়ে তারা এক জায়গায় যাচ্ছিলেন এই সহযোগিতা পৌঁছাইতে। তখন ব্রিটিশরা ওইটাকে একটা মিথ্যা মানে তহমত দিয়ে, একটা মিথ্যা ব্লেম দিয়ে তাদেরকে ওপেনাইজড একটা শিপ মনে করে, যেটা আজকে ফ্লোটিলায় হচ্ছে। হ্যাঁ, একদম ওইভাবে পুরো জাহাজটাকে তারা ডুবিয়ে দেয় এবং এটার জন্য লক্ষাধিক মানুষের মৃত্যু হয় এই ক্ষুধার্ত এবং এটার কারণে। আর বার্লিন বাগদাদ রেলপথের কাহিনী অনেক ফেমাস। আচ্ছা, নিষেধাজ্ঞা আইন এখানে কয়েকটা আছে, যেটা সরকারি নিষেধাজ্ঞা আইন, আর যেটা হচ্ছে বিদেশি এজেন্ট আইন, যেমন আপনার IMF, তারপরে ইউনাইটেড নেশন, এদের কিছু আইন। আর তৃতীয় হচ্ছে কাউন্টার টেররিজম। কাউন্টার টেররিজমের আইনের মধ্যে 3টা অর্গানাইজেশন কাজ করে। একটা হলো FATF, আরেকটা হচ্ছে AML, আর হচ্ছে আপনার ইন্টারপোল। এরা কাজ করে। এরা কি করে, কিছু কিছু অর্গানাইজেশনকে তাদের ট্রান্সফার বা তাদের কাজের উপরে তারা কোনো ধরনের কোনো ইন্টারন্যাশনাল কোর্টের রায়ের অপেক্ষা করে তারা একটা ব্লক দিয়ে দেয়, ব্ল্যাক লিস্টে তাদেরকে ফালায় দেয়। এটা এক ধরনের জুলুম। যেমন মনে করেন একটা অর্গানাইজেশন সে কাজ করতেছে, তার কাজটা খুব ভালো হচ্ছে, হঠাৎ করে একদিন আপনি জানেন যে আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে, আপনার ফান্ড সব ফ্রিজ হয়ে গেছে। কেন? কারণ আপনাকে সো কল্ড এনি অফ দিস অর্গানাইজেশন আপনাকে ব্ল্যাক লিস্টে ফালাই দিছে উইথাউট এনি রিজন। আপনি কেন রিজন উইথাউট এনি রিজন বলতেছি? কারণ যদি এটা রিজন থাকতো তাহলে অবশ্যই আমাকে সে ডাকবে তার কোর্টে, আমাকে সে তার দলিল চাবে, কেন এই কাজটা করছে সে জবাবদিহিতা চাবে। সে জবাবদিহিতার পরে সে আমাকে হয়তো রায় দিবে যে আমি ব্লক, আর নাইলে আমি ওপেন। 1945 সাল থেকে 2000 আন্তর্জাতিক কাঠামো একতরফা নিষেধাজ্ঞা, এই যেটা আমি বললাম জাতিসংঘ যেটা করে, একতরফা নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। এটার কোনো বিচার বিভাগ নাই, এটার কোনো কোর্ট কাচারি নাই, বাস ব্যান্ড। আর্থিক নিয়ন্ত্রণ সুইফট একচেটিয়ে করতেছে, এটার বিরুদ্ধে কোনো কিছু নাই। সৌদি এখন আল রাজি ব্যাংক কিছুদিন আগে তারা শুরু করেছে যে সুইফটের বিরুদ্ধে তারা একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে এবং সেই প্ল্যাটফর্মের অনুযায়ী আলহামদুলিল্লাহ তারা আস্তে আস্তে এগোচ্ছে। চায়নাও শুরু করেছে। হয়তো আগামী 10 বছর পরে হয়তো ওয়ার্ল্ড একটা ফ্রি ট্রান্সফার একটা রাস্তা পাবে, যেখানে সুইফটের মতো বড় বড় মানে ডনদের আর আমাদের গুনতে হবে না ইনশাআল্লাহ। ডলারের উপরেও আমাদের নির্ভরতা কমে যাবে, সুইফট অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে 1945 সালে সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ, নৌ অবরোধ। এই যে প্রথমে এই যে লুসিটানিয়ার যে প্রবলেমটা ছিল, নৌ অবরোধ ছিল, সেই এটাকে তারা ধ্বংস করে দিয়েছিল। উপনিবেশিক শাসন, অর্থনৈতিক শাসন। উপনিবেশিক শাসন হচ্ছে আমরা সবাই জানি যে কোন জায়গায় কোন দেশ কিভাবে তার মন মতো তার যেই বিষয়টা আছে সেটাকে সে তার নিজের মতো করে এক চাপায় দিচ্ছে, যেটার কোনো মানে জবাবদিহিতা বা কিছু নাই। আর অর্থনৈতিক শাসন হচ্ছে যে IMF আমাকে লোন দিয়ে একটা আজীবন চক্রের মধ্যে ফেলাচ্ছে। আচ্ছা, ধরেন আমার এলাকায়, আমি মোহাম্মদপুরে আছি, আমি এই মোহসেন ভাই উনি গুলশানে থাকে, আমি ওনার থেকে 10 লক্ষ টাকা কর্জ নিয়েছি। কর্জ নিয়ে আমি মোহাম্মদপুরে আসি, উনি আমাকে কর্জ দেওয়ার জন্য, কর্জ হাসানা যেহেতু, উনি আমার বাড়ি দেখতে আসছে এবং সবকিছু দেখছে। দেখে উনি আমাকে বলছে যে ঠিক আছে, আপনি কর্জের উপযোগী, আপনাকে কর্জ দেওয়া হলো। কিন্তু সব ঠিক আছে, এখন কালকে গুলশানের এক বিল্ডিং এ আগুন লাগছে এবং আল্লাহ না করে খুব বাজে অবস্থা হয়েছে। মোহাম্মদপুরবাসী সারা সবাই মিলে 5 লাখ টাকা উঠাইছে যে গুলশানের ওই বাসার মানুষদেরকে তারা বিতরণ করবে। এখন মোহসিন ভাই বলতেছে যে না, এটা আপনি দিতে পারবেন না, কারণ আপনি গরিব। IMF আমাকে বলতেছে যে আপনি গরিব, আপনার ওয়ার্ল্ড থার্ড কান্ট্রি, আপনি মোহাম্মদপুরে থাকেন, গরিব, আপনার কেমনে সম্ভব যে আপনি গুলশানের মানুষকে আপনি ত্রাণ দিবেন? তো এটা একদম অর্থনৈতিক শোষণ। আপনি আমাকে দিচ্ছেন, আমি ব্যক্তি গরিব, আমার পাশে 10টা বিল্ডিং বড় লোক আছে। আর এখানে দানের ক্ষেত্রে বড় লোক গরিবের কোনই লাগে না। এখানে সবচেয়ে বড় মনে হচ্ছে যে মানবতার পাশে দাঁড়ানোর মন মানসিকতা। আজকে অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে যাদের মানুষের পকেট থেকে 1 টাকাও বার হয় না, কারণ বাংলাদেশের মতো
জায়গায় মানুষজন খুঁজে খুঁজে জাকাতের অর্থ পৌঁছায় দিয়ে আসতেছে, আছে না? আমরা সকলেই জানি আমাদের মার্কাজে এমন সময় আসে যে আমরা ব্যানার লাগাই দিই যে আমরা জাকাত গ্রহণ করবো না, অন্য কোথাও যান। তো এই যে এই যে জিনিসটা, এটা তো মানুষের ভালোবাসা থেকে, এটা তার ইমানি দায়িত্ব থেকে আসে। তো এখন তারা কি করছে, এটাকে একটা সিস্টেম, কাঠি বানায় তারা এটাকে অর্থনৈতিক শোষণের মধ্যে ফালাই দিছে, যে এটা থেকে এটা করা যাবে না, এটা থেকে এটা হওয়া যাবে না। নিয়ন্ত্রণের আধুনিক চালিকা শক্তি তারা তৈরি করেছে, মানবিক কার্যক্রমের অপরাধ হিসাবে গণ্য করার, অবরুদ্ধ করার এবং আটকে দেওয়ার সক্রিয় হাতিয়ার, যেটা আমরা তখন আলোচনা করেছি। এটা বস্তুগত সহায়তা আইনের অপপ্রয়োগ, সম্পদ বাজেয়াপ্তকরণ ও হিমায়ন, ব্যাংকিং ডিরিস্কিং সংকট, এনজিও বিরোধী দমনমূলক আইন, সহমর্মিতার অপরাধীকরণ, সন্ত্রাসবাদের তকমা দিয়ে লক্ষ্যবস্তু, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ত্রাণ অবরোধ, বয়কট বিরোধী আইন। প্রথম দিন ডার্ক আইন সমূহ চিহ্নিতকরণ। এখানে আইনি মুক্তি 4 স্তম্ভ মুক্তির ভিত্তিতে আমরা করেছি। মানবতার শত্রু আইন এর সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা ও পরিভাষা প্রণয়ন, একটি উচ্চতর মানবতার জন্য আইন চুক্তি খসড়া করা যা জাতীয় স্তরের যে কোনো অবরোধ বা নিষেধাজ্ঞার উপর সক্রিয় প্রাধান্য লাভ করবে, অমানবিক আইনগুলোকে চিহ্নিত, অভিশপ্ত ও বাতিল করার সুনির্দিষ্ট মানদণ্ড তৈরি করবে। আর্থিক আধুনিকীকরণ, একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ব্যাংকিং ঝুঁকি এড়ানোর নীতি থেকে মুক্ত একটি আন্তর্জাতিক মানবিক পেমেন্ট ব্যবস্থা IHPS তৈরি, ব্লকচেন প্রযুক্তি, ইসলামিক অর্থায়নের নীতি এবং আঞ্চলিক ক্লিয়ারেন্স ইউনিয়নকে সাহায্য বিতরণে যুক্ত করা। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা কাজ করছি, আশা করি ইনশাআল্লাহ সকল এনজিওকে একসাথে আমরা নিতে পারবো। কার্যক্রম সংক্রান্ত সার্বভৌমিত্ব, নৈতিক পূর্ণ ভিত্তি স্থাপন, চূড়ান্ত ফলাফল অর্জন সময়ের মানচিত্র, এটা পরবর্তী আমরা ওই যখন এটা হবে তখন আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ আলাপ করতে পারবো। এখানে প্রধান চূড়ান্ত ফলাফল সমূহ কি কি হতে পারে: সামিট ঘোষণা, গ্লোবাল চার্টার, IHCM বিধিমালা, পেমেন্ট শিল্ড, ডার্ক আইন রেজিস্টার, চ্যাম্পিয়ন জোট, অ্যাডভোকেসি টুলকিট, বাস্তবায়ন কাঠামো, এই সব জিনিসগুলো এখানে চলে আসবে। বলে এখানে সব উন্মুক্ত, কোনো অনুমতির ব্যাপার নাই। প্লিজ। আসলে আপনারা এখানে আছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। যে প্রথমত বিষয় হলো, আপনারা সবাই যারা আছেন এখানে, এক একজন এক একটা সংস্থার ইডি বলেন বা চেয়ারম্যান বলেন আছেন। সেই হিসাবে ধরতে গেলে আমি একটা হয়তো এনজিও ওয়ার্কার বা ডেভেলপমেন্ট সেক্টর একজন ওয়ার্কার আর কি। হয়তো আমার কথাগুলো হয়তো আপনাদের সাথে মিলবে কিনা জানি না। আমি টোটালি একদম নন রিলিজিয়াস। আমি ফেইথ বেস বললে মানে আপনার হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন আছে ফেইথ বেস, আপনাদেরটা হয়তো ইসলামিক, কিন্তু আমি টোটালি কাজ করেছি যে খ্রিস্টান বা অন্যান্য এনজিওতে কাজ করেছি, মোটামুটি সবগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিলে। তো যেই জায়গাটা হলো, আমি এমনি গোড়ার দিক থেকে কিছু কথা বলবো। সেটা হলো যে, যেমন ধরেন বাংলাদেশে রোহিঙ্গা ইনফ্লাক্স হলো 17 সালে, যখন রোহিঙ্গা ইনফ্লাক্স হলো তখন সম্ভবত মাসতুলো কাজ করেছে ওইখানে, তারপরে আমান আছে, তারপরে আমাদের মুসলিম, হ্যাঁ ছিল, আরো অনেকেই ছিল, বাংলাদেশ থেকে বেশ কিছু অর্গানাইজেশন আছে কাজ করেছে। তো অ্যাটলিস্ট যখন ইনফ্লাক্সটা হয়, যখন আপনার হচ্ছে যে ইনফ্লাক্সটা ছিল বা যখন একটা এমার্জেন্সি সিচুয়েশন ছিল, ওই মুহূর্তে আমাদের আকিজ ফাউন্ডেশনও ছিল, আকিজের ট্রাস্টও ছিল, কাজ করেছে, সবাই কাজ করছে। ওই সময় কিন্তু কোনো নিয়ম বা শৃঙ্খলা বাধা ধরা কিছু ছিল না। কিন্তু 17-র পরে 18 বা 20-এর দিকে যখন এসে ক্যাম্পগুলো, রোহিঙ্গা ক্যাম্পগুলো সেট আপ করা হলো বাংলাদেশে, তখন কিন্তু সরকার কি করে দিল, শুরু থেকে একজন গভর্নমেন্ট আপনার সচিব র্যাঙ্কের সেক্রেটারিকে, আর RRC তো কক্সবাজারে বসে, উনি তো সেক্রেটারি লেভেলে ক্যাম্প লেভেলে বসায় দিল, CIC বসায় দিল, ক্যাম্প ইনচার্জ। এখন ক্যাম্প ইনচার্জের যে জায়গাটা আমি দেখলাম, যে আমি যেহেতু IRC ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি, যেটা আলবার্ট আইনস্টাইনের অর্গানাইজেশন, এখানে কাজ করেছি, আরো ডান্সার সেইড, এগুলো সব বিভিন্ন জায়গায় কাজ করেছি। তো যেটা বিষয় হলো যে এইখানে কাজ করতে যে আমার যখন দেশের কোনো সংস্থা, দেশের কোনো এনজিও কাজ করতে যাচ্ছে, তখন CIC বলতেছে যে আপনার পারমিশন আছে কিনা FDM নিয়ে কাজ করবেন। বুঝেন বিষয়টা হচ্ছে আমার দেশের মধ্যে ডিস্ট্রেস মুসলিম ন্যাশনালস অফ রোহিঙ্গা, ফোর্সিবলি ডিসপ্লেসড পিপল, মায়ানমার নেশন আর কি, এটা FDMN। CIC তখন গভর্নমেন্ট বলতেছে, দেখেন আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মধ্যেই কাজ করবেন, আপনাকে বলতেছে আপনার লাইসেন্স বা আপনার FD7 অথবা আপনার হচ্ছে এনজিও ব্যুরো অ্যাফেয়ার্সের সার্টিফিকেট আছে কিনা বা সমাজসেবার ডকুমেন্ট আছে কিনা। আপনি তো ফিলিস্তিনের কথা পড়ে, আপনি তো আফগানিস্তানের কথা পড়ে, আপনার তো হচ্ছে যে সিরিয়ার কথা পড়ে, বাংলাদেশেই তো আপনার আমার অনুমতি নেই। ইভেন এখন পর্যন্ত আমি গত দিনে গিয়েছিলাম, আমার আকিজ থেকে আমাকে পাঠিয়েছে, যেহেতু আমি 9 বছর কাজ করছি ওইখানে, এখনো পর্যন্ত এই গত মাসে আসছে। সেখানে যাওয়ার পরে আমাকে
আমাদের কিছু মাদ্রাসা বা মক্তব আছে, আমরা স্যালারি দেবো টিচারদের। আমাকে বলতেছে আপনার এনজিও ব্যুরো অ্যাফেয়ার্স কোনো সার্টিফিকেট আছে? তো তারপর আমি বলছি যে নাই, বা যেভাবে হোক আমি সেটা কনভিন্স করে নিছি। এখন দেখেন, আমরা দেশের মধ্যে কাজ করতে যে আমাদের এই বিষয়গুলো নাই, প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হলো, আমরা এই যে আপনারা যেই আজকের যেই এই বাহনকে নিয়ে আসছেন, এখানে দেখেন তো এনজিও অ্যাফেয়ার্স বা যারা রিপুটেড অর্গানাইজেশন, সেরকমের কোনো পার্সন বা সেরকম কোনো এজেন্সি বা অর্গানাইজেশন বা অ্যাক্টরসের কোনো রিপ্রেজেন্টেটিভ আছে কিনা? আমার মনে হয় নাই। যেমন যদি বলি ব্র্যাক, জাগরণী চক্র ফাউন্ডেশন, জেসিএফ, বাংলাদেশে অলমোস্ট 7,000-এর উপরে এনজিও আছে, 7,000-এর উপরে। তার মধ্যে আপনারা বা আমরা এখানে কয়েকজন উপস্থিত হয়েছি, বাকিগুলোর কিন্তু কোনো খবর নাই। তাহলে আপনারা বা আমরা যেগুলো কাজগুলো করতেছি, ইভেন আমাদের যিনি চেয়ারম্যান ম্যাডাম আছেন, উনিও বলতেছেন যে আমরা এনজিওগুলোতে আমরা অ্যাপ্লিকেশন করব। কিন্তু বিষয় হলো দেখেন, আমরা যে কাজগুলো করতেছি এগুলো আমাদের ফ্লারিশ করার মতো, ফ্লারিশ করবো যে আমরা যে মানুষের কাছে পৌঁছায় দেবো। উনি এক মাসুলে ভাই উনি বলেছেন যে সাংবাদিক নাই। এনজিও ব্যুরো অ্যাফেয়ার্স আমাদের মিটিংটা, মান্থলি যে কোঅর্ডিনেশন মিটিংটা, এটা যদি এনজিও ব্যুরো অ্যাফেয়ার্সে বা সমাজসেবার কোনো হলরুমে হয়, বা আমাদের যদি উপজেলা বা জেলা লেভেলে কোনো হলরুমে হয়, তাহলে সেটার একটা আপনার কি হয়, মানুষজন জানলো যে না এটাও আছে। আজকে আনফর্চুনেটলি আপনার এখানে আসতে যায়, আমরা একটা জায়গাতে গেছি, একটা সিকিউরিটি গার্ড বলতেছে হুজুরদের আবার অর্গানাইজেশন হয়, এনজিও হয়। আপনি চিন্তা করেন সেন্টিমেন্টটা কোথায়, মানে হুজুরদের আবার যে এনজিও আছে এটা তার সেন্টিমেন্টেই নাই। এখন আপনার যে নামগুলো আছে, আমাদের যে নামগুলো আছে, হাফিজি হুজুরের নাম শুনলে মানুষ তো হুজুর আবার কি কাজ করবে, মানে কেমন একটা মৌলবাদী। মানে একটা বিষয় আসে না। এখন দেখেন, আল্লাহ না করুক, আমরা যারা এখানে বসে আছি, যদি এই সময়টা যদি এই 24-এর আগে হইতো, নিশ্চিত থাকেন নির্ঘাত আমাদেরকে এতক্ষণ অ্যারেস্ট করতো, একটা নিশ্চিত। কিন্তু এখন হয়তো কোনো কারণে আমাদেরকে পারতেছে না, কিন্তু নিশ্চিত এটা করতো। কারণ হলো যে আমাদের দেখেন এই বিষয়গুলো আছে কিনা আমি জানি না, আমাদের যদি থাকে, বাংলাদেশের মধ্যে আমরা পারতেছি না, বাংলাদেশের মধ্যে আমাদের অ্যাক্সেস নাই, আর থাকলেও আপনার হলো বাইরের দেশের। এটা তো আসলে ভিন্ন কথা। তো আমার দিক থেকে একটা এমনি পরামর্শ থাকবে, এবং আমরাও চেষ্টা করতেছি আকিজ গ্রুপ থেকে, সেটা হলো যে আমরা যে কাজগুলো করতেছি, আশা করি যে আমাদের যারা এখানে বড় বড় এজেন্সি গুলো আছে, এনজিও গুলো কাজ করে, তাদের সাথে আমাদের একটা সমন্বয় করা। কারণ তাদের উদ্দেশ্যটা হলো হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস বা হিউম্যানিটেরিয়ানটাকে এস্টাবলিশ করা, আমাদের উদ্দেশ্য হলো মানব সেবা। ভাই এনজিও ব্যুরো আপনি কি মিন করছেন, এটা যদি ক্লিয়ারলি বলেন। যে এনজিও গুলো মানে আপনার হচ্ছে যে যতগুলো এনজিও আছে সবগুলো কিন্তু এনজিও গুলোর অ্যাফেয়ার্স এর সার্টিফিকেট আছে। গভর্নমেন্টের এনজিওতে কাজ করতে গেলে আমাদের সার্টিফিকেট লাগে, তাদের সার্টিফিকেট ছাড়া আপনি এনজিওতে কাজ করতে পারবেন না। জি। এবং FD7 লাগে। এটা আপনি ক্যাম্পে না, বাংলাদেশের এনজিও ব্যুরো অ্যাফেয়ার্স এর সার্টিফিকেট ছাড়া আপনি কোনো জায়গাতে হিউম্যানিটেরিয়ানে কাজ করতে পারবেন না। রোহিঙ্গা ইস্যুতে আমরা যখন মার্কেট ইসলামে গেছি তখন ওই পাশ থেকে ধোয়া উঠছিল। হ্যাঁ, তখন আগুন লাগছে 17 সালে সেপ্টেম্বরে। হ্যাঁ, সেপ্টেম্বরে চোখ বন্ধ করে হলো 1-1.5 কোটি টাকার উপরে কাজ আমরা রোহিঙ্গা করছেন। এবং ব্র্যাকের সাথে আমাদের খুব বড় একটা ধাক্কাধাক্কি চলতো। আমরা এমনও হয়েছে যে ওইখানে আমরা হাজার হাজার টিউবওয়েল কাটতাম, পরবর্তী গিয়ে দেখতাম ব্র্যাক এখানে লোগো লাগায় রাখছে, তারা ছিল পুরা জায়গাটা নিয়ে অনেক কনফ্লিক্ট হইতো। তো ওইটা অন্য জায়গায়। তবে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনের দরকার নাই রোহিঙ্গাতে কাজ করার, প্রথম। দ্বিতীয় হচ্ছে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন তখন লাগবে যখন আপনি বৈদেশিক ফান্ড দিয়ে আপনি কাজ করবেন। যেমন মনে করেন আমরা রোহিঙ্গাতে গত কয়েক বছর ধরে অনেকগুলো কাজ করে আসছি, ভাঙ্গা এগুলো কাজ আমরা আমাদের নিজস্ব ব্যানারে বাংলাদেশি ফান্ড দিয়ে কাজ করলে তখন করা যায়। কিন্তু যখন আপনি বৈদেশিক কোনো অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে বা বিদেশি ফান্ড আপনি FD7 বা ব্যাংকের মাধ্যমে আশা ফান্ড কার্যক্রম করতে যাবেন, তখন আপনার অবশ্যই এনজিও সার্টিফিকেট লাগবে। এবং বা আপনি এমন কোন এনজিওর কাছে যাবেন যাদের কাছে সার্টিফিকেট আছে, তাদের সাথে MOU চুক্তির মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এটা হলো বিষয়। দ্বিতীয় হচ্ছে যে মানে অর্গানাইজেশন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কিন্তু আমার সামাজিক কার্যক্রমের রিপ্রেজেন্টেটিভ না, ওরা আমার বৈদেশিক ফান্ডটাকে দেশে আইনা এটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য একটা লিগ্যাল অথরিটি। তো সেই ক্ষেত্রে যে কোনো অর্গানাইজেশন যাদের কাছে সমাজসেবার সার্টিফিকেট আছে, দে আর ভেরি পাওয়ারফুল এন্ড ক্যাপেবল টু ডু এনি কাইন্ড অফ চ্যারিটি অর সোশ্যাল ওয়ার্ক করতে পারবে। জাস্ট এনজিও ব্যুরোর কাস্টমার তখন দরকার যখন আমার বৈদেশিক ফান্ড আসবে। ধরেন আপনার ফাইন্যান্স রিলেটেড জটিলতার জন্য কি আপনি লয়ারের কাছে যাবেন নাকি ফাইন্যান্সের স্পেশালাইজের কাছে যাবেন?
আপনার অপারেশনের জন্য কি আপনি সার্জনের কাছে যাবেন না মেডিসিন ডাক্তারের কাছে যাবেন? সার্জনের কাছে। সার্জন মেডিসিনের সাথে দরকার হলে সে নিবে যে ইনফেকশনটা কিভাবে করবে। তো এখানে আমাদের যে ভুলটা হয়েছে, প্রথমত আমরা সব অর্গানাইজেশন যে আমরা এনজিওর পিছনে দৌড়াইছি, রাজবেও দৌড়াইছে না, আমি নিজে অনেক দৌড়াইছি, এরপরে বহুতে দৌড়াইছি, কিন্তু আমাদের রাস্তাটাই ভুল ছিল। আমাদের দরকার ছিল সব এনজিও মিলা বসে আমরা বাংলাদেশ ব্যাংকে যাব, গিয়ে গভর্নরের সাথে মিটিং করে বলবো যে আপনি আপনার চার্ট দেখান আমাদেরকে, সাংবিধানিক চার্ট যেটা আছে আপনার কাছে চার্ট দেখা। এখন সে আমাকে বলবে, যেমন আমরা জানতে পারছি যে এই স্যাংশনটা ব্যুরোক্রেসি কোনো স্যাংশনই না। কি বলেন? এই যে ফান্ড যে আটকে রাখছে ভাই, এটা ব্যুরোক্রেসি, মানে আমাদের সেক্রেটারিয়েটের কোনো ইস্যুই না, জানেন এটা? এনজিওর হচ্ছে সেক্রেটারিয়েট, এনজিওর কিন্তু সেক্রেটারিয়েট, সে কিন্তু এর উপরের কেউ অথরিটি না। বাংলাদেশ ব্যাংক তো সেক্রেটারিয়েট না। সবচেয়ে মজার কথা, এটা সেক্রেটারিয়েটের কোনো কারণ, এটা আইএমএফ এর স্যাংশন। এই যে আমরা যে দেশের বাইরে টাকা পাঠাতে পারতেছি না, এটা আইএমএফ এর স্যাংশন। কিন্তু আইএমএফ এর শর্ত এটা, তেলের প্রাইস বাড়াইতে হবে, সমকামিতা ইজি করতে হবে, এই দেশের থেকে টাকা বাইরে পাঠানো যাবে না এট এনি কস্ট। একবার আমাকে এনএসআই ডাকছিল আর কি, আপনাদের কি কোনো প্রোগ্রাম আছে এরকম? আমি বলি না, আমার কোনো প্রোগ্রাম নেই। তো অন্যদের ব্যাপারে কি আপনারা কোনো ফান্ড করেন কিনা? আমি বললাম না, আমাদের কোনো উদ্যোগও নাই, ফান্ডও নাই। রাজ ভাইয়ের সাথে সম্পর্ক কিরকম? তাই বললাম যে উনিও কাজ করে, আমরা কাজ করি, শুধু এইটুকু, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা ঠিক আছে, এবার চুপচাপ। তারপরে দেখেন কিভাবে এরা আমাদের দৃষ্টিতে দেখে। আমাদের হামজা ভাই এখানে বসা, ফেসিস্ট আমলে একজন বড় কর্মকর্তা আর কি, পুলিশের সেকেন্ড ইন কমান্ড। সে হামজা ভাইকে ডেকে বলতেছে, হ্যাঁ তোমার সাথে গাজী ইয়াকুবের ছবি, এটা কি করে সম্ভব? এটা কেমনে সম্ভব? ও এত বড় একটা জঙ্গি, রোহিঙ্গা শিবিরে কাজ করে, এই সে তার সাথে কি করে সম্ভব? আমার সাথে। আবার আমি যখন গেছি, আমার খাওয়া দাওয়া সবকিছু শেষ, তার পার্সোনাল রুমের মধ্যে বসানো, আমেরিকা থেকে আনা চকলেটের প্যাকেট আমার বাচ্চাদের জন্য দিতেছে, সব ঠিকঠাক। সে আবার আমাকে বলতেছে, তোমাকে তো ভালোই মনে করতাম, তুমি মুফতি শহীদের মতো একটা জঙ্গি লোকের, জঙ্গি ছেলের সাথে তোমার ছবি কেন? হামজাবের সাথে দেখা না হয়তো কথাটা হামজাবে আমাকে বলতো না, আমি জানতে পারতাম না। দুইজনে দুই দিক থেকে কিভাবে তারা ইয়ে করে রাখছে আর কি, আমাদের ডিভাইড করে রাখছে। তো দেখেন গতকালকে একটা প্রোগ্রাম দেখছিলাম, আমাকে এনটিভি থেকে মনে হয় প্রচার হয়েছিল, হাদিকে কেন্দ্র করে ডিবি স্টেটের বিষয়টা। আজ কিন্তু সেটাও নাই, ওদের ওখান থেকে এটা উধাও হয়ে গেছে, ওই প্রোগ্রামটাও নাই। আমরা যারা কাজ করি, আসলে আমাদের সবার পিছনে কিছু একটা ছায়া কাজ করে। আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি, এটা সবচেয়ে বেশি টের পেয়েছি কোথায়? আমি ধুবাউড়া গেছিলাম কাজ করতে, ধুবাউড়া। তো বন্যার সময় কাজ করতেছি, তো একজন বললো যে কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। কদিন থাকবেন? এতদিন থাকবো। আবার চলে যাবেন না? হ্যাঁ চলে যাব। তারপরে কি করবেন? আমাদের কাছে তো রেখে যাবেন। তো কেন আপনারা আসেন? আপনাদের এখানে কয়টা এতিমখানা আছে, মাদ্রাসা আছে, কারা কারা কাজ করে ঢাকা থেকে, কারা মেহমান হিসাবে আসে, গেস্ট হিসাবে আসে, সব তালিকা আমাদের কাছে আছে। কার বেতন কত, স্টাফদের কত কি স্যালারি, সবকিছু আমাদের কাছে আছে। কে বলতেছে? একটা পাদ্রী বলতেছে, একটা চার্চের পাদ্রী আমাকে রিপোর্টটা দিচ্ছে আর কি, খ্রিস্টান মিশনারি আর কি। তো কতটা গভীর তারা আমাদের কিনা ভাবে, চিন্তা করে। 268 জন একটা লিস্টও আছে তাদের কাছে, যে এরা বাংলাদেশের মধ্যে একটা দিক ঘুরে দিতে পারে, ইচ্ছা করলে একটা পরিবর্তন আনতে পারে। এরা 268 জনের তালিকা আছে। তা বললাম ভাই সেখানে কাদের কাদের নাম আছে বলে এটা তো বলা যাবে না, এটা তো আমাদের নিচে ইন্টারনাল ব্যাপার। তো যত কিছুই বলি না কেন, আমরা যত আয়োজন করি, হামজা ভাই নিজের উদ্যোগ নিচ্ছেন, এবারও শেরাটন বলেন বা চিনমতি সম্মেলন কেন্দ্র বলেন, যেখানে আয়োজকটা হবে না কেন, ছায়াগুলো কখনোই সরে না। কলকাতা থেকে একটা এনজিও ব্যুরো থেকে তাদের অনুমোদন পেতে বেশি চেয়ে বেশি 5 থেকে 6 হাজার টাকা লাগে। একটা লয়ারের ফি, অ্যাপ্লিকেশন, একটা সময় পাচ্ছে এটা 5 হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। কলকাতার কথা বলতেছি। আর আমরা একটা ফাউন্ডেশন অনুমোদন পাওয়ার জন্য কি পরিমাণ শ্রম অতীতে গিয়ে সেটা সবাই জানা আছে। কার গোষ্ঠী কি করে, কে কোথায় ভোট দেয়, কার তালুই কার মাওই কি করে না করে, সবই আমাদের জমা খরচ দিতে হয়। আমাদের টোটাল ডাটা তাদের কাছে না থাকলে তারা আমাদেরকে বিশ্বাস আনতে চায় না। আমাদের পথ চলা যে কত কঠিন। হ্যাঁ হ্যাঁ, তো এত কিছুর পরেও সবকিছু জানতেছে। আমি খেজুরের ব্যবসা করি, দেখেন মানে কষ্টের কথা না বলে পারলাম না। রোজার আগে আমি প্রায় 1.5 কোটি টাকার খেজুর বিক্রি করছি। এর মধ্যে একটা সংস্থার কয়েকজন লোক আমার কাছ থেকে প্রায় 1 লাখ টাকা খরচ খেজুর নিয়ে গেছে। আমি ভাবছিলাম টাকাটা মনে পে করবে, এটা অনলাইন পেজ থেকে নিয়েছে, এই টাকাটা আমরা ফাউন্ডেশনকে দিয়ে দিই। ওই না, 1 টাকা আমাকে আর ফিরে দেয় নাই। এদের ধারণা যে আমরা মনে মনে এই হারাম সুরে খাই মনে বাঁচি, কারণ আমাদের মনে ফান্ডটা ওখান থেকে আসে। এরা বিশ্বাসই করতে চায় না। এটা বড় কষ্টের কথাটা বললাম, যে ফুল টাকাটা অনলাইন থেকে আসছে, সেই টাকাটা তারা নিজের মালিক মনে করে বসছে, আমাদেরকে আর পে করে নাই, রিটার্ন টাকাটা দেয় নাই।
আমরা যতই আগে বাড়ি না কেন, একটা ছায়া আমাদের পিছনে সব সময় শত্রু হিসাবে তারাই বেড়ায়। গাজার যে বিষয়টা, এটা আপনারা কতটুকু কি নিয়ে চিন্তা করতেছেন বা কতটুকু কি নিয়ে কাজ করতেছেন এটা আমি জানি না, কিন্তু আমি যখন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশকে নিয়ে কাজ করতেছি, এখানে অনেক ওলামা একরামগণ আমাদের সাথে যুক্ত। আমরা কিন্তু 2টা ল ফার্মকে আমাদের সাথে যুক্ত রাখছি। 2টা ল ফার্মকে প্রতি মাসে আমরা টাকা দিই এবং বাৎসরিক একটা বড় অ্যামাউন্ট আমরা দিই। একজন আছে অ্যাডভোকেট মুহসিন রশিদ, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ব্যারিস্টার, আর এক্সিলেন্স ল ফার্ম। আমরা 2টা রাখছি এর জন্যই যে এই যে আমরা যে কার্যক্রমগুলো করতেছি বা কি আসল বিষয়, এইগুলোর তাদের সাথে আইনি একটা পরামর্শ নিয়ে যে কোনো সময় রাখতে পারে। যেমন ধরো একদিন হঠাৎ করে রিয়াজ ভাই আমার কাছে ছুটে আসছিলেন, যখন ওই যে আপনার আমাদের ইন্টিরিয়াম গভর্নমেন্ট যখন ছিলেন, রিয়াজ ভাই আসছেন, এসে বললেন যে ওনাকে সিটিটিসি ডাকছে, যে আপনারা কি কাজ করতেছেন এগুলো নিয়ে, আপনি আসেন। তো রিয়াজ ভাই ওখানে আসছেন, রিয়াজ ভাই আমাকে বললো যে রাজ ভাই আমাকে ডাকছেন। তখন আমি তখন রিয়াজ ভাইকে বললাম যে ভাই, আপনি যে কাজগুলো করতেছেন, আপনি এই কাজগুলো যে কিভাবে করতেছেন, কি আসল বিষয়, কোনো আইনের পরামর্শ নিচ্ছেন বা কোনো একটা অ্যাডভোকেট বা সিনিয়র কেউ কি আপনার সাথে আছে? তো রিয়াজ ভাই তো বলছে না ভাই, এটা তো ফিলিস্তিনের এরকম একটা তারা সাফারার, আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। আমি বললাম যে এরকম তো প্রথমে আমরাও করছি, কিন্তু একটা তো মানে একটা আপনার তো একটা কথা বলার একটা সুযোগ থাকতে হবে, একটা কথা বলার তো ওয়ে থাকতে হবে। কারণ যদি আপনি এটা টাইপ অফ হুন্ডি, আপনি যেটা করতেছেন টাইপ অফ হুন্ডি, বা যেখানে যেই করতেছে টাইপ অফ হুন্ডি, কিন্তু হুন্ডির পাশাপাশিও যে একটা টাকা কোনো একটা ওয়েতে বা সোর্সে, সেটা লিগাল প্রসিডিওরে, মানে কোনো একটা রাস্তায় আপনি সেটা ওদের ওখানে পৌঁছাচ্ছেন, এরকম কোনো ওয়ে আছে? তো উনি বলছেন না। তখন আমি বললাম যে আপনি ওখানে যায়েন না, আপনি কোনো একটা ব্যারিস্টার বা বড় কারো একটা আইনি পরামর্শ নেন এবং তাদের মাধ্যমে সেখানে আপনি যান। সঙ্গে সঙ্গে উনি সেটাই করছেন। ওনার হাইকোর্টে বা সুপ্রিম কোর্ট থেকে ব্যারিস্টারের মাধ্যমে ওদের সাথে কথাবার্তা বলছেন যে কি হয়েছে, কি আসে বিষয়। আমরা এখন 1 সপ্তাহের মধ্যে ওনাকে ওদের ডাকছিল। তো উনি বলছে যে আমি এখন 1 সপ্তাহ না, আমাদের টাইম বাড়া, আমি পরে আসবো। পরবর্তী ক্ষেত্রে তারা ডাকে নেই, ঠিক আছে? তো আমাদের এটা সবসময় মনে রাখতে হবে, আমরা যেই কাজ করতেছি, ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি কিন্তু নোটেড, মানে আমাদেরকে কিন্তু অলরেডি কিন্তু এক্সামিনে তারা রাখছে, ঠিক আছে? এখন হয়তো সরকার ভালো দেখতেছে, সাপোজ হাফিজের পেজে গিয়ে দেখতেছে এখানে বিএনপির লোক আছে, আবার আওয়ামী লীগের সময় দেখতেছে আওয়ামী লীগের লোক আছে। ওরা তো সবসময় একটা জিনিস খেয়াল করে যে মেজরিটিটা কি আসে বিষয়। তো আমার কথা হলো যে আমরা যে কোনো ওয়েতেই কাজ করি। আজকে কিন্তু হামজা ভাই সাথে কিন্তু এটা নিয়ে উনি আমাদের অফিসে কষ্ট করে গেছেন, দীর্ঘক্ষণ বসছেন, আমাদের আম্মার ভাই গেছেন। হামজা ভাই কিন্তু একটা কথা বলছিল, শুধু ফিলিস্তিন ইস্যু না। আমার ভাই কিন্তু সেদিন একটা কথা বলছে যে শুধু ফিলিস্তিন ইস্যু না, কয়েকদিন পরে এমন হতে পারে আমাদের ওই যে এখন ইরান যে মিডল ইস্টে যে আরো দেশগুলোতে আক্রমণ করতেছে, সেখানে আমাদেরকে ত্রাণ নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এখন কথা হলো যে আমাদের সবাইকেই একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে, মানে একটা নামের আন্ডারে সবাইকে আনতে হবে। যেখানে রজিবুল হক সাহেব আছেন, এখানে আমাদের তাকওয়া ফাউন্ডেশনের ভাইজান আছেন, এখানে যারা আপনার বড়রা আছেন, আপনারা থাকেন, তাদের সাথে আমরাও থাকি, ঠিক আছে? সবাই সবার ডোনার, যাদের ডোনার আছেন, সেখান থেকে আপনার টাকা আপনাদেরকে দান করতেছে বা আপনারা সেখান থেকে সহযোগিতা পাচ্ছেন, আপনারা আপনাদের ওয়েতেই, আপনারা আপনাদের মাধ্যমে কাজ করেন। কিন্তু কথা হলো যে এই যে আইনি জটিলতা, আইনি বাধা যে কোনো সময় আমরা পড়তে পারেন, বা আমরা যে কোনো কেউ পড়তে পারি, বা যে কোনো সমস্যা হলে আমরা সবাই একসাথে ইউনিটি হয়ে সেটা মোকাবেলা করা। জন্য হামজা ভাই একটা কথা বললো যে আমাদের কেন এনজিওদেরকে কোনো কিছু করে না, কেন একজনকে ধরলে বাকি সবাই একসাথে হয়ে যায়। এটা কিন্তু বাইরের কান্ট্রিতে, মানে বাইরের কান্ট্রিতে বেশি, বা তারা জানলে করবে। কিন্তু আজকে আমাকে তুলে নিয়ে গেলে কালকে দেখবেন সবাই চুপ, বা কালকে আপনাকে তুলে নিয়ে গেলে আমরা সবাই চুপ। এই চুপ থাকা যাবে না, কেন আমরা তো মানবিক কাজে সহযোগিতা করতে গিয়েই আজকে আমরা আইনের বাধার সম্মুখীন হব। তো এই ব্যাপারে আমার মনে হয় এটা যদি আমরা এখন থেকে এটা শুরু করতে পারি, ঠিক আছে, আমাদের পরবর্তী প্রজন্ম যখন তারাও কাজ করবে, বা আমরা যখন কাজ করবো, তখন কিন্তু মনে করুন আমরা একটা গ্রুপ আমরা পাবো, আমরা একটা দলবদ্ধভাবে আমাদের আমাদের একটা ঐক্য থাকবে, এবং ঐক্যবদ্ধভাবে আমরা এইগুলোর মানে কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার প্রথম কথা হলো এই যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউম্যানিটেরিয়ান এনজিওস বাউন, এটার একটা কমিটি গঠন করা। এটা একটা কমিটি গঠন করে আমরা যারা এনজিও যারা আছি এখানে, হয়তো প্রথম 10টা বা 15টা বা 20টা, তাদের সবাইকে নিয়ে এটার আন্ডারে আমাদের একটা সিস্টেম তৈরি করা, একটা নীতিমালা তৈরি করা, সেই নীতিমালার আন্ডারে আমাদের কাজ করা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হলো এই যে আজকে হামজা ভাই আপনাদের পুরো যে থিওরিটা দেখালেন, ঠিক আছে, থিওরিটা দেখানোর পরে এটার যে মেইন কারা কারা আসবেন, তারা যেখানে আসবেন, তাদের খরচ, আমাদের ওই দিনের খরচ কি আসে বিষয়, এটা আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ আর আল মার্কাজুল বা আল মার্কাজুল ইসলামী পুরোটাই করে ফেললো। পুরোটা করলে কি হবে জানেন? এটা আর আমার কোনো ইয়ে হবে না, আমার কিছু থাকবে না, আমি কি আমরা বসবো, বসে চলে আসবো। কিন্তু এই কাজটাকে যদি ভাগ করে দেওয়া হয় যে ভাই এরা হোটেলে আসবেন, হোটেলের খরচ
আপনার, এরা প্লেন ফেয়ারে আসবে, প্লেন ফেয়ারটা আপনার, আপনার হল, আপনার খাবার, তাহলে সবাই মিলে যদি পার্টিসিপেট করি, সবার যদি সমান দায়িত্ব থাকে, দেখবেন সবাই সুন্দরভাবে কাজ করতেছে। হ্যাঁ, আর এই যে যেটা হামজা ভাই এটা আপনাদেরকে দেখলেন, পুরো জিনিসটা যে আপনাদের সাথে আলোচনা করলেন, এটাকে আপনারা আরো ভালোভাবে দেখা, আমাদের আরো একটা দুইটা সেশন করা, এবং আমাদের সবচেয়ে মেইন কথা হলো যে আমরা যদি এই সেমিনার করতে চাই তাহলে একটা ডেট ফিক্স করা, যে আসলে আমরা এটা কবে করতে চাই। কেন করবো বলে কিন্তু হবে না, কিন্তু আমি যদি বলি এখন জুলাই মাসের 25, জুন মাসের 28, তখন কিন্তু আমরা জানি ওই 28 থেকে কিন্তু প্রোগ্রাম হবেই, এবং এটা আমাদের বাজেট 20 লাখ টাকা, ঠিক আছে? তো এই 20 লাখ টাকা আমরা কিভাবে এটা কালেক্ট করবো? এটা কি আল মার্কাজুল ইসলামী একা দেবে? তাহলে তো হইলো না। তাহলে এটা সবাই মিলে কিভাবে কি করবো, এটা হলো একটা কথা। আর একটা কথা হলো গিয়ে আমি যেটা যেটা আমাদের খুবই দরকার, সেটা হলো এই যে আমরা দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা যে কাজ করতেছি, আমাদের এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউম্যানিটেরিয়ান এনজিওস বাহনের আন্ডারে অন্তত 4-5 জন ব্যারিস্টার বা ল ফার্ম, যারা মানবিক কাজ করেন, ঠিক আছে, যারা মানবিক কাজ করেন, ভালো মানুষ, ঠিক আছে, তাদেরকে এটার মধ্যে কি করা, যুক্ত করা, ইনক্লুড করা, যে কোনো সমস্যায় যেন তারা এটাকে মানে ফাইট করতে পারেন, ঠিক আছে? যেমন আমরা এখন টাকা দিয়ে রাখছি, এটা আপনাদের জন্য বলছি, আপনারা যারা গাজাতে বা সুদানে যে কাজ করতেছেন, অনেক মানে মনের মধ্যে অনেক ইচ্ছা লালন করতেছেন যে মজলুমদের পাশে দাঁড়াবেন, ঠিক আছে, কথা, এই ইচ্ছা তো আমরা লালন করতেছি, কিন্তু সমস্যা আসতে আপনার 1 সেকেন্ডও দেরি হবে না। একদম আপনার আইনের কাছে কোনো উত্তর নেই, আপনাকে ডাকে যদি এগিয়ে আসেন, আপনি যে গাজা যে কাজ করতে গত 2 বছরে কত টাকা কাজ করছেন, আপনি কিভাবে টাকা পাঠালেন, আপনি হুন্ডি বলাই তো 7.5 বছরের জেল, ঠিক আছে? তো এই তো প্রথম কথা হলো যে আমরা এই প্রোগ্রাম করে, সেমিনার করে, আমাদের রুলস এন্ড রেগুলেশন সব ফিক্স করে সরকার কাছে গিয়ে সরকারকে বলা যে এরকম মানবিক ক্রাইসিসে আমরা আমাদের সব এনজিও মিলে আমরা তাদেরকে সহযোগিতা করব, আমাদের একটা সিস্টেম, আপনি ওয়েব সিস্টেম বলে দেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো এখন যেভাবে কাজ করতেছেন, ঠিক আছে, কথা, এই কাজগুলোর উত্তর কিভাবে দেবেন সেটা আপনি দেবেন না, সেটা আপনার ল ফার্ম দেবে। আমাদের যে আইনি যে কাগজ আছে, আমাদের যেগুলো যে আইনি কাগজ আছে, আপনার সবাই চাইলে আমি সবাইকে 1 কপি করে দিয়ে দেবো, যে আইনি কাজের মাধ্যমে আমরা এখন মোটামুটি একটা ওয়েতে ফিলিস্তিনে দিচ্ছি, যেটা আমাদের মানে বলার একটা মানে প্রসেস আছে। তো আমি সবাইকে বলবো যে হামজা ভাই যেটা বলতেছেন যে আমাদের এই প্রোগ্রামটা একটা ডেট ফিক্স করে কাজ করা, এবং এই বাহনের আন্ডারে আমরা যারা আছি আজকে, তারা এখানের মধ্যে একটা যুক্ত হওয়া, বাহনের একটা মানে একটা মনে করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট করা, এখানে একটা মনে করুন ফান্ড রেজ করা, ধরেন 10 লাখ টাকা, হ্যাঁ। সবাই দিল 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমাদের এই যে যারা আমরা আছি তাদের আন্ডারে যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমে এই বাহন থেকে এই আইনি ভাবে তারা হেল্প পাবে। মানে আমি বলবো এটা বলা আর কি, এতটুকু আমার কথা। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যে দেখা যাচ্ছে যে আইনি বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যদি জটিলতা যদি ক্রিয়েট যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই বাহনের যে ব্যারিস্টার টিম থাকবে বা যে লয়ার টিম থাকবে, এই বাহনের ব্যারিস্টার টিম বা লয়ার টিমই তাহলে পরিপূর্ণ সাপোর্টটা তারাই দিবে। মানে টু বি ভেরি স্পেসিফিক, দেখা যাচ্ছে যে হাফিজ চ্যারিটেবল সোসাইটি বা মার্কাজুল ইসলাম বা আমার সংগঠন বা অন্য কারো সংগঠন না, এইখান থেকেই এই জিনিসটা তারা কি করবে, তারা দেখভাল করবে। আমার কাছে মনে হয় এরকম যদি করা যায় তাহলে জিনিসটা আরো বেশি স্ট্রং হয়, এবং ওই যে বলে না যে একজন আর একজনরা আগায় আসলো, তাহলে এই যে বাহনের মাধ্যমে যে কোনো ধরনের একটা মানে নেগেটিভ যদি কোনো সিচুয়েশনের যদি ক্রিয়েট হয়, তখন তাহলে তারা মানে সেই সেট আপটা তারা হলো করবে। এটা আর হ্যাঁ, অবশ্যই। আর আল মার্কাজুল ইসলামী যখন একা গিয়ে সরকারকে কিছু বলতে যাবে, হবে না। আমরা যদি মনে করি 20টা নাম নিয়ে যদি আজকে তারেক রহমানের কাছে যাই, সেটা হবে না। 20টা নাম ঠিক আছে, কিন্তু আমরা যদি একটা নাম নিয়ে যাই, এই নামের আন্ডারে 20টা আপনার এনজিও। হ্যাঁ, তো আমরা যেটা বলা সেটা হলো যে প্রথম কথা হলো যে আমি এটা নিয়ে বিশেষ করে মাস্তুল আমরা এনজিও ব্যুরো অ্যাফেয়ার্সে আমরা কথা বলেছি। এই বাংলাদেশ থেকে বাহির থেকে টাকা আনার যথেষ্ট আইন বাংলাদেশে আছে। বাংলাদেশ থেকে যে কোনো দুর্যোগ হোক, যে কোনো বিষয় হোক, বাংলাদেশ থেকে বাইরে টাকা পাঠানোর কোনো ওয়ে নাই। যেটা রাজভাই যেটা বললেন যে এই আইন সে কিচ্ছু নাই, টোটাল কিচ্ছু নেই। যারা বলবে সব আপনার হলো ওই যে যেটা টার্মটা ব্যবহার করছে হলো কি বলে এটাকে হুন্ডি বা এরকম কিছু অবৈধ সুযোগ আছে। বাংলাদেশ এরকম কিছু না। আমরা সেন্ট্রাল ব্যাংকের পলিসি, ফরেন পলিসি অ্যাফেয়ার্স আমরা কথা বলেছি, চিঠি দিয়েছি, যাতে করে আমরা যারা চ্যারিটি কাজগুলো করতেছি তারা যাতে করে আমরা টাকাটা মাস্তুল এরিয়াতে দুস্থ অসহায় মানুষের জন্য ব্যবহার করতে পারি দেশের বাইরে। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছে এরকম কোনো আইন বাংলাদেশে তৈরি হয়নি, আপনারা শুধুমাত্র টাকা আনতে পারবেন। এবার এনজিও ব্যুরোতে তারা বলেছে, কিন্তু তাদের একটা পরামর্শ, সেটা হলো যে যদি এই সকল প্রতিষ্ঠানগুলো এসে একদিন বসে সবাই মিলে যদি একটা মানে কোনো মানে লিখিত আকারে বা কোনোভাবে একটা পেপার যদি এনজিও ব্যুরোকে দেয়, বা সোশ্যাল সার্ভিস যেটা সমাজসেবা যদি দেয়, এটা নিয়ে
পলিসি লেভেলে তারা কথা বলতে পারে, জিনিসটা টোটালি গভর্নমেন্ট পলিসি, একদম একদম টপ লেভেলের। এখন কথা হলো যে বিদেশে ফান্ড পাঠানোর পলিসি বাংলাদেশ এই মুহূর্তে নাই, যেটা আমরা যা বলি 20 টাকা পাঠিয়েছে কেউ দেখে নাই। আর আমরা যখনই ওই 2 টাকা হলো গরিব অসহায় মানুষের জন্য দিবেন, তখনই বলবে এটা আটকাই দিবে, এটার জন্য এই আইন সেই আইন। যেটা বললো যে মাসতুলকে বিভিন্নভাবে আমরা হ্যারাসমেন্ট হয়ে আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা আমাদের মতো করে আমরা জবাব দিয়েছি, তো হয়তো স্যাটিসফাই এই জন্য পরে আর তারা আসেন নাই। এখন কথা হলো যে বললেন যে ডার্ক ল, এটার জন্য হলো শুধুমাত্র গভর্নমেন্টই পারে যে আমার দেশ থেকে যখন কোনো অন্য দেশে কোনো চ্যারিটি কাজ বা হিউম্যানিটিয়ার এইড নিয়ে যখন যাবে, তখন যাতে করে তাদেরকে সহযোগিতা করা হয়, সার্ভিসটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কথা না বললে হবে না। এই জন্য শুধুমাত্র আমাদেরকে, আমরা যারা চ্যারিটি কাজ করি তাদেরকে একত্রে হয়ে তারপরেই এটা একটা জায়গায় বসে, তারপরে এই যে অথরাইজ লাইন বিয়ারার যে প্রতিষ্ঠানগুলো আছে, এজেন্সিগুলো আছে, তাদের সাথে কথা বলে সেটেল করতে হবে। এখন আজকেই দেখেন, আজকে আপনি যে কয়জন ডাকছেন সবাই আসছে কিনা, টাইমলি আসছে কিনা? আসবে না কেউ, হ্যাঁ ইনডিড আসবে না কেউ। আমাকে ধরলে উনি চুপচাপ পারে, ওরা ওদিক দিয়ে গেছে, যাক ওদিকে যাক, ওনারা ধরছে ওদিক দিয়ে যাক। আসলে এখন কথা হলো, আমরা যেটা লিখছি, আমি ইউনিটি আমাদের মধ্যে নাই, এইটা আগে আনতে হবে। এইটা আগে আপনি এনজিও ব্যুরোতে যাবেন, সবাইকে ডাকবেন, দেখবেন আপনি বলবেন 10টার সময় আসেন, দেখবেন 20 জন দাওয়াত দেবেন, 5 জন আসবে, 15 জন আসবে না। এটা কি করবেন? আগে আমাদেরকে বুঝাইতে হবে আমরা কোথায় আছি, কোন পরিস্থিতি আছি। এখন অনেকেই বলে তোমরা, আমি ফেস করছি, কমলাপুর স্টেশনে এত অসহায় মানুষ পড়ে আছে, বিভিন্ন জায়গায় এত অসহায় মানুষ পড়ে আছে, তোমরা গাজা নিয়ে পড়ে আছো কেন? তো ওই সব মানুষের উপকার করো না কেন? তোমরা সেই গাজাতে যাচ্ছ কেন? এই কথা বলে অনেকেই বলে। তো এর উত্তর আমাদের কাছে আছে, উত্তর দেয় তা না। অনেকে চাচ্ছে আমি গাজাতে সাপোর্ট দিব, আমি ওই মানুষকে, ওই দুস্থ অসহায় মানুষকে একটু খাওয়াবো। রাইট। আচ্ছা, তো এখন কথা হলো, আমাদের যে চ্যারিটি একটা, আমরা যে কাজগুলো করতেছি, এই কাজ করার জন্য মূলত আগে যারা আমাদেরকে চ্যারিটি একটা, আমরা যারা যেখান থেকে নিবন্ধিত, এই সকল প্রতিষ্ঠানগুলোতে আগে আমাদেরকে কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করার পরে দেন তাদের সাথে আমরা এই বিষয়টা আলাপ করতে চাচ্ছি, এবং এইটার সাথে নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। আমি বলতে চাচ্ছি, আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেন্ট্রাল ব্যাংক সহ, ধর্ম মন্ত্রণালয় সহ, এবং আরো যে সমস্ত যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, তাদেরকে প্রত্যেককে আমরা চিঠি দিয়েছি যে আমরা যাতে করে এই কাজগুলো করার জন্য তোমাদের কাছে পারমিশন চাই। প্রত্যেকেই বলেছে হ্যাঁ তোমাদের পারমিশন, আমাদের মৌখিক পারমিশন আছে, কিন্তু রিটার্ন আমরা দিতে পারবো না, দিতেই পারবো না। যখন রিটার্ন দিতে পারবে, তখনই সে হলো একটা দেশের একটা পক্ষের হয়ে যাবে। তখন বাকি দেশগুলো, উনি তখন করেছিলাম ওইখানে আমাদেরকে তারা ওয়ার্কশপটা করার জন্য টোটাল তাদের ভেন্যুটা সবকিছু তারা ফ্রিতে দিয়েছিল আমাদেরকে। এখন তারাই বলেছিল যে তোমরা যদি এই সমস্ত কাজ করতে, ওয়েলকাম, আসো তোমরা আমাদের সাথে, আমরা তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি যাতে করে তোমরা কাজটা করতে পারো। সমাজসেবায় গেলে তারা কাজটা করে দিচ্ছে। এখন কথা হলো যে এগুলো নিয়ে তাকে যাইতে হবে। যাওয়ার জন্য আপনি যখন 10 জনকে ডাকবেন যে চলেন আমরা সবাই যাই, 5 জন প্রতিষ্ঠান প্রধানকে পাবেন না। প্রবলেমটা হলো এই জায়গায়। আরেকটা জিনিস হলো যে আমাদের এই জিনিসটা করতে হলে আমাদের একার পক্ষে কোনোভাবে সম্ভব ঐক্যবদ্ধভাবে না আগানোর জন্য। এটা আরেকটা হলো ডেটটা, আমি যেটা বলতে চাই সেটা হলো যে রাজভাই ভাই বললেন যে একটা হলো ভেন্যুটা এনজিও ব্যুরোর যে হল রুম, কনফারেন্স রুম আছে, সেখানে করা যেতে পারে। এটা একটা ভালো একটা জায়গা, ভালো একটা প্লেস, এবং ওইখানে হইলে বাংলাদেশে মাস পিপল জেনে যাবে যে এখানে একটা হচ্ছে, এবং এটার ভালো প্লেস। আর হলো যে আমাদেরকে এটা বেশি সাংবাদিকদের ইনভলভ করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি, এবং এই কাজগুলো করার জন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি। সোজা কথা হলো, বাংলাদেশ ছাড়া অন্য দেশ সবাই যখন আমাদের দেশে যখন কোনো সমস্যা হয়, তারা ছুটে আসতে পারে আমাদের সহযোগিতা করার জন্য। কিন্তু আমাদের দেশে অনেক পিপল আছে, তারা ওই সমস্ত মানুষকে সহযোগিতা করার জন্য মন কাঁদে, কিন্তু যেতে পারতেছে না। এটা গভর্নমেন্টকে অবশ্যই তার পলিসিতে ঢুকাইতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা যারা চ্যারিটি কাজ করে সবাইকে মিলে একত্রে আগাইতে হবে। এই একত্রে আগানোর জন্য আমরা যারা যে সমস্ত প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন নিয়েছি, এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই কাজ করে, তাদের সাথে আগে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন না করলে বিকল্প হবে না। কারণ আমরা সকল জায়গা করা আছে, আমাদের ভুরি দিস্তা কাগজ দেওয়া আছে, চিঠি দেওয়া আছে প্রতি 3 মাস অন্তর অন্তর, আমরা এই কাজটা করতে চাই, তোমাদের অনুমতি চাই, আমরা এই কাজ করতে তোমাদের অনুমতি চাই প্রত্যেকে। কিন্তু কি আমরা সর্বশেষ আমি বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং করেছি, তারা এই কথা বলেছে, তাদের কাছে সকল ডকুমেন্ট দিয়েছি, ওরা বলেছে আমরা এটা নিয়ে আমাদের যখন মিটিং হবে তখন কথা বলবো যে এই কাজটা আসলে করা যাচ্ছে কিনা। কারণ প্রথমত গাজা ইস্যুতে সবাই অন্তর কাঁদে, সকল অফিস প্রধানরা চায়, কিন্তু ওই তাদের মৌন সম্মতি, নো রিটার্ন, নিজে নিতে পারবো।
আসলে বিষয়টা হচ্ছে যে রাজু ভাই বললেন, আপনি বললেন যে ঐক্যতা অনেক বড় একটি বিষয়। এক্স্যাক্টলি। যেমন ওআইসি কিন্তু প্রায় 53টা বা 54টা দেশের 57টা মুসলিম দেশের রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ল্ড ওয়াইড। ওআইসি কে এ পর্যন্ত কোনো কিছু করেছে এই বিষয়ে? আমরা যে প্ল্যাটফর্মটি আজকে চিন্তা করতেছি, হইতে পারে এটা আগামীর ওআইসির মতো বা ইউনাইটেড নেশনের মতো একটি প্ল্যাটফর্ম। শুধু এখন আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউম্যানিটেরিয়ান এনজিওস বলতেছি, হয়তো পারে আগামী 1 বছর 2 বছর পরে বাংলাদেশ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ হিউম্যানিটেরিয়ান এনজিওস হ্যাঁ, হতে পারে। হতে পারে। অস্বাভাবিক কিছুই না, অসম্ভব কিছুই না। ওআইসির কাছে যাচ্ছি না দুইটা কারণ। একটা হচ্ছে ওআইসির কাছে যখন আমি যাব একা ইন্ডিভিজুয়াল আলমাকার ইসলামী বা একা ইন্ডিভিজুয়াল মাস্তুল বা এইচসিএসবি বা হাফিজি সেবা সংস্থা বা বিএম সেবা বা যেই হোক, তখন ওআইসি তো বলবে ঠিক আছে আসছেন অ্যাপ্লিকেশন জমা দিয়ে যান। কিন্তু যখন 20টা অর্গানাইজেশন যাবে তখন কিন্তু ম্যাটারটা ডিফারেন্ট হবে। তো আমরা যেই বড় ইনিশিয়েটিভ বা যে উদ্যোগে নিতে চাই আমাদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আর আপনি যেটা বললেন যে 10 জনের আপনাকে যখন আপনি ওআইসি বলবেন যেখানে যাবেন এখান থেকে কিন্তু যত কিছু করেন বাংলাদেশ গভর্নমেন্টের একটা কিন্তু ডিরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক একটা কিন্তু অ্যাপ্রুভাল তাদের বাংলাদেশ গভর্নমেন্ট। আপনি যখন ঐক্যতার প্ল্যাটফর্মে আসবেন, ঐক্য প্ল্যাটফর্ম আপনি যখন একটা বডি তৈরি করবেন, বাংলাদেশ সরকার বাধ্য হবে অবশ্যই দিবে, যে অবশ্যই আপনি দিবে। আমাকে জি, জি, অবশ্যই দিবে।